2:05। লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়। সহলেখক মানস চক্রবর্তী। আমার শোয়ার ঘরটা দোতলায়। ওটা আমার ঘর নয়, আমার বাবার ঘর। সেই ঘরে তিনি সারা জীবন কাটিয়েছেন, লেখাপড়া করেছেন। ঘরে একটা খাট আছে, সেই খাট তিনি ব্যবহার করতেন, তিনি শুতেন। বাবা চলে যাবার পর আমরা ঠিক করি ওই ঘরটা আমরা সাধারণভাবে ব্যবহার করব না। ওটা ঠাকুর ঘর, একটা মিউজিয়াম, একটা স্মৃতিকক্ষ হিসেবে ব্যবহার করব। ওই ঘরে বাবার একটা বড় মাপের ছবি আছে। তার ডান দিকে শ্রীরামকৃষ্ণ, বাঁ দিকে মা শারদা। এছাড়াও সারা ঘর ঠাকুর, দেবতা, মনীষীদের ছবি ভর্তি। মেঝেতে একটা কার্পেট পাতা, খাটটা কার্পেটের ওপরেই রাখা। আর এই যে ছবিগুলো সব খাটের ওপরে খাড়া করে পাশাপাশি রাখা। ঘরটায় ঢুকলে মনে হবে খাটের ওপর যেন একটা শোভা চলছে। আমি ওই কার্পেটটার উপর একটা ছোট্ট তোশক বিছিয়ে শুয়ে থাকি। ঘরটাতে শুয়ে আমার খুব শান্তি অনুভব হয়। এইভাবেই চলছিল। হঠাৎ একদিন গভীর রাতে একটা শব্দ শুনে ঘুম ভেঙে গেল। ঘরের দরজায় কেউ বাইরে থেকে ঠক ঠক শব্দ করছে। অদ্ভুত, এত রাতে কি দরজায় খটকাচ্ছে? জিজ্ঞেস করলাম, কে? কেউ সাড়া দিল না। অজ্ঞাত উঠতেই হলো। দরজা খুলে অবাক হয়ে গেলাম, কেউ কোথাও নেই। সারা বাড়ি ঘুটঘুটে অন্ধকার। গায়ে একটা হালকা শিরশিরানি অনুভব করলাম। স্বপ্ন নয়, আওয়াজটা আমি স্পষ্ট শুনেছি। মনে জোরে এনে আলো জানলাম। ঘর লাগোয়া লাবি, সিঁড়ির সব শুনশান, কেউ নেই। ঘড়ির দিকে তাকালাম, রাত 2টো। কি আর করি, ফিরে এসে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। পরের দিন কাজের ব্যস্ততায় গতকালের রাতের কথা ভুলেই গেছিলাম। রাতে শোয়ার সময় ব্যাপারটা মনে পড়ল। মনটা খচখচ করছিল। যাই হোক, কখন যে ঘুমিয়ে পড়েছে জানি না। ঘুম ভাঙলো আবার সেই শব্দে, ঠকঠক ঠকঠক। আজ প্রচণ্ড ভয় পেয়ে গেছি। আমি বরাবরই একটু ভীতু স্বভাবের। ঘড়ি দেখলাম, ঠিক রাত 2টো। ঠিক করলাম, যাই ঘটুক আজ উঠছি না। দেখি দরজা না খুলে কি হয়। কিন্তু সেদিন আবার এক নতুন ঘটনা ঘটল। ওই ঘরের একটা দিকে কিছু মূর্তি আর কিছু ছোট্ট ছবি দাঁড় করানো ছিল। এতকাল যেগুলো ঠিকঠাক দাঁড়িয়ে ছিল, আজ হঠাৎ সেগুলো দূর ধার শব্দে পড়ে গেল। ওই ঘরের পশ্চিম দিকে একটা বারান্দা আছে। তার দরজাটা ভেতর থেকে বন্ধ থাকে। স্পষ্ট শুনলাম সেই বারান্দাতে কার যেন পায়ের শব্দ। ওপরে আমি একা, আর দ্বিতীয় কোনো প্রাণী নেই। এই এতগুলো শব্দের ধাক্কায় রাতটা কোনো রকমভাবে জেগে শুধু হরিনাম করে কাটিয়ে দিলাম। তৃতীয় দিন, সারাটা দিন শুধু নিজের মনের ব্যাপারটা নিয়ে থই খোঁজা চেষ্টা করছি। একটা জিনিস পরিষ্কার, ওই ঘরের দরজা ঠকঠকানোর মানে হচ্ছে কেউ ঘরের মধ্যে ঢুকতে চাইছে। কিন্তু সে কে, এই রহস্যভেদ করতেই হবে। সেদিন আমি সাহস করে দরজাটা ভেতর থেকে লক না করে শুয়ে পড়লাম। আমি তো মেঝেতে শুই, আমার মাথা দক্ষিণে, পা উত্তরে, আমার ডান হাতে দিকে দরজা। সেই দরজা যার তলা দিয়ে সুন্দর পূর্বের হাওয়া ফুরফুর করে আসে। ঠিক রাত 2টো, আমি জেগেই ছিলাম। আমি দেখতে চাই ঠিক কি হয়। দরজাটা আস্তে আস্তে খুলে গেল। প্রথমে ভেবেছিলাম হাওয়া, কিন্তু না, হাওয়া এত জোরে দিচ্ছে না যে দরজাটা খুলে যাবে।
তাহলে আগেও খুলতে পারতো, কিন্তু রাত 2টোর সময় কেন? দরজাটা শুধুই খুলে গেল, আর কিছুটা বোঝা গেল না। আমি পড়লাম মহাবিপদে। আমি কি এবার দরজাটা ভেজিয়ে দেব, না খোলাই থাকবে? ডান হাতটা বাড়িয়ে আমি দরজাটা আস্তে করে ভেজিয়ে দিলাম। উঠে দাঁড়িয়ে ছিটকানি দেবার ক্ষমতা নেই, প্রচণ্ড ভয়ে সিটিয়ে গেছি। কারণ আমি কোনো স্বপ্ন দেখছি না, যা ঘটছে সব আমার জ্ঞানত ঘটছে, সব আমার চোখের সামনে। এইভাবে অনেকক্ষণ কেটে গেল। চুপচাপ মরার মতন শুয়ে আছি, শুধু ভাবছি কেউ সত্যি সত্যি ঘরে ঢুকলে আমি বুঝবো কি করে? হঠাৎ চোখে পড়লো আমার ঘড়ির দিকে, একটা টাইম পিস। দরজাটা যখন খুলে গেছিল তখন বেজেছিল রাত 2টো। দেখি ঘড়িটা কখন 2:05 বন্ধ হয়ে গেছে। আশ্চর্য, একদিন আগেই আমি ওটার ব্যাটারি পাল্টেছি, আজ হঠাৎ করে ঘড়িটা এইভাবে বন্ধ হয়ে গেল। এরপর না পারছি উঠতে, না পারছি কাউকে ডাকতে, কারণ আর আমার সাহসে কুলোচ্ছে না। কেবল নিজের মনের মধ্যে যুক্তি তর্কের জাল বুনে চলেছি। আচ্ছা, এই যে একজন অশরীর ঘরে প্রবেশ করলেন, তিনি ভালো না খারাপ? কারণ এই ঘরে আমার বাবা থাকতেন, তিনি সাধক মানুষ ছিলেন। ঘরের মধ্যে ঠাকুর, মা, স্বামীজির ছবি, মাঝখানে বাবার ছবি। তাছাড়া ওই ঘরে আরও যা ছবি আছে সবই ঠাকুর দেবতার। আমার মনে হয় না এই ঘরে অশরীরে যেই আসুন তিনি খারাপ কেউ হবেন। নিজের মনকে সান্ত্বনা দিলাম, যে আসছেন তিনি ভালোই কেউ, কিন্তু তিনি কে? একসময় পাখির ডাক কানে এলো, বুঝলাম ভোর হয়ে গেছে। আশ্চর্য কাণ্ড, বন্ধ ঘড়িটা সকালবেলা টিক টিক করে আবার চলতে শুরু করলো। টাইমটা কিন্তু রইল 2:05। আমি পড়লাম মহা ফাপড়ে। আমি কি টাইমটা ঠিক করে দেওয়া উচিত, নাকি যেমন চলছে চলুক? 7:05 ভাবতে ভাবতে মনে হলো, আরে টাইমটা যদি ঠিক না করি তাহলে আজ রাত 2:05 ঠিক সময় বাজবে না, তখন তো সব গন্ডগোল হয়ে যাবে। আর 4র্থ দিন আবার রাত এলো। বাবার ঘরের দরজাটা পূর্ব দিকে, পশ্চিম দিকে খাটটা, উত্তর দক্ষিণে পাতা, আরও পশ্চিমে ওই বারান্দার দরজা। সেই দরজা দিয়ে বারান্দায় বেরোলে দেখা যাবে একটা বিশাল বেল গাছ, একটা সুন্দর হলুদ ফুল গাছ, তিকোমা। আরও পশ্চিমে 300 পা গেলেই গঙ্গা। বারান্দায় বেরোবার দরজার দুদিকে বিশাল জানলা, যা সচরাচর খোলা হয় না, আজ সেটা বন্ধ। কিন্তু আজ হাওয়ার বেগ এত বেশি যে জানলা দরজা বন্ধ থাকলেও ঘরে বেশ বিশাল বেলগাছটা ডালপাতা ঝাপটানোর শব্দ পরিষ্কার কানে আসছে। আজ গরম কম, খুব ঘুম পাচ্ছে। ভাবলাম যে আসছেন আসুন, দরজাটা খুলেই রাখলাম। রোজ কোনো মানুষ রাত জাগতে পারে? মনে প্রশ্নটা থেকেই গেল। কে আসছেন? বাবা? কিন্তু বাবা তো কবে মারা গেছে, তার আত্মা তো মুক্তি ঘটে গেছে, তিনি কেন প্রেত হবেন? আর কিছু ভেবে পেলাম না। মনকে বোঝালাম বাবাই নিশ্চয়ই আসছেন, তার সাজানো বাগান ঠিকঠাক আছে কিনা দেখতে। ঘুমবার চেষ্টা করলাম। বিধাতার ইচ্ছেই ছিল অন্য। অকারণে আমার ঘুম ভেঙে গেল। ঘড়ি দেখলাম রাত 2টো। দরজাটা আস্তে আস্তে খুলে গেল। কি সুন্দর সেই খোলার ধরন! এ কি দেখছি আমি? কেউ যদি ঘরে ঢোকে তাহলে তো তার পুরো অভ্যয়টাই দেখতে পাওয়া যাবে। আমি দেখছি শুধু 2টো পা, আলতা পরা, তার উপর শাড়ি, লাল পাড়, ব্যাস, তারপর আর কিছু নেই। ধীরে সুস্থে পাটা ঘরের মধ্যে প্রবেশ করছে, সারা গায়ে আমার কাঁটা দিয়ে উঠছে, হাত পাগুলো কাঁপছে। শাড়ির পাটটা আমার খুব চেনা। আমি খাটের দিকে তাকালাম,
বাবার ছবির ডান পাশে ঠাকুর, বাঁ পাশে মা সারদা, তার বাঁ পাশে আমার মা। একটা থামে হাত রেখে দাঁড়িয়ে আছেন। মাকে একবার কুমারী পুজো করা হয়েছিল। মা সাদা শাড়ি, লাল পাড় পরা। আমি আবার জোড়া পায়ের দিকে তাকালাম। ওই শাড়িটাই এই শাড়ি। সঙ্গে সঙ্গে সব কিছু মিলিয়ে গিয়ে কুয়াশার মতন ঝাপসা হয়ে গেল। মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো, মা। ভেবে আশ্চর্য হলাম, বাবা মারা যাওয়া কত আগে মা চলে গেছেন এই পৃথিবী ছেড়ে। তখন আমার বয়স 4 কি 5। আজ এতদিন পর মা আসছেন। তাহলে কি মায়ের পুনর্জন্ম হয়নি? মায়ের কি মুক্তি ঘটেনি? এ প্রশ্নর আমি কোনো ব্যাখ্যাই খুঁজে পেলাম না। মা আসছেন নিশ্চয়ই বাবার কাছে, কিন্তু কেন? কেউ উত্তর দেবার নেই। নিজেকে খুব অসহায় বোধ করছি, তাই প্রশ্নটা মায়ের উদ্দেশ্যে হাওয়ায় ভাসিয়ে দিলাম। মা, তুমি কেন আসছো আমায় বলো। ঘড়ির দিকে তাকালাম, 2:25। সব কিছু থেমে গেল। আমার শরীরটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। রাজ্যের ক্লান্তি গ্রাস করেছে। ধীরে ধীরে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়লাম। সেই রাতেই একটা স্বপ্ন দেখলাম। মা আমার মাথায় কাছে বসে আছেন। মা বলছে, শোনো, তোমার বাবা তো শেষ দিকে খুব কষ্ট পেয়েছিলেন। তোমার মনে আছে? উনি খেতে পারতেন না। রাইন্স টিউব দিয়ে খাইয়ে দেওয়া হতো। তুমি একটা সন্দেশ এনেছিলে, সেটা একটুখানি জলে গুলিয়ে রাইন্স টিউব দিয়ে খাইয়েছিলে। আমি তখনও আসতাম। তোমার বাবা খুব সন্দেশ খেতে ভালোবাসতেন। ওনার সামনে একটা ভালো সন্দেশ রেখো, আর এই ঘরে প্রতিদিন কিছু নৈবেদ্য রেখো। নিয়ম করে পুজো আর্চা করো, নইলে সব কিছু কেমন শুকনো শুকনো লাগে। তোমার বাবা রাত 2:05 চলে গিয়েছিলেন, মনে আছে তোমার? আমি আসি ঠিক তার 5 মিনিট আগে। আর 2:05 আমরা হাত ধরাধরি করে ওই বারান্দার দরজা, বারান্দা, বেল গাছ পেরিয়ে গঙ্গার ঘাটে গিয়ে একটু বসে থাকি। ওতে আমরা শান্তি পাই। আমাদের তো শরীর নেই, তাই কারোর কিছু বলার নেই। আমি আবার আসবো, প্রতি রাতেই আসবো। পরের দিন একটু দেরিতে ঘুম ভেঙেছিল। মনে একটা অদ্ভুত শান্তি অনুভব করেছিলাম। ওই ঘরটার মেঝেটাকে আজ যেন একটু বেশি ঝকঝকে মনে হচ্ছে। আর মেঝেতে নিজের গলাটা ঠেকিয়ে কিছুক্ষণ উপর হয়ে শুয়ে থাকলাম। আহ, কি আরাম! মা বলে গিয়েছিলেন তিনি প্রতি রাতে আসবেন, কিন্তু সে রাত থেকে অনেক রাতেই নিয়ম করে ওই সময় উঠেছি মাকে অনুভব করব বলে। মা আসেননি, তবে এখন রহমার জন্য শুনতে পেয়েছি পশ্চিম দিকে বেলগাছটাতে একটা তীব্র ছটপট শব্দ। ঘড়ির দিয়ে তাকিয়ে দেখেছি রাত 2:05। নমস্কার।